हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো আজ আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 7 করতে চলেছি। কনসেপ্ট নাম্বার 16 থেকে শুরু হবে। 15টা কনসেপ্ট আমি গ্রামারের তোমাদের পড়িয়ে দিয়েছি অলরেডি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে যারা এখনও দেখোনি। আজকে যে কনসেপ্টগুলো আমি করাবো এগুলো সম্পূর্ণরূপে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা থেকেই করাবো কিন্তু। ওকে, তাহলে আজকে মিসেলানিয়াস হবে না, আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকেই সমস্ত কনসেপ্টগুলো আসবে। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। শুরু করা যাক কনসেপ্ট নাম্বার 16 দিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই প্লুরাল হয়, এটা আমরা সকলেই জানি। যেমন ধরো আমি বললাম যে ওয়াটার অ্যান্ড ফায়ার, তাহলে এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, ওয়াটার আর ফায়ার। কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। অ্যান্ড কি? অ্যান্ড হলো একটা কনজাংশন। কেমন কনজাংশন এটা? এটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। বেশ, এতটা ক্লিয়ার হলো। কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে আবার এটা কোন ধরনের কনজাংশন? এটাকে বলা হয় কিউমিউলেটিভ কনজাংশন। কিউমিউলেটিভ, বেশ, এটাও বোঝা গেল। ওয়াটার আর ফায়ার এরা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো তাহলে সাবজেক্ট 1 এটাও সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট 2 এটাও সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াটার অ্যান্ড ফায়ার। এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে ইজ লিখবো না আর লিখবো? ওয়াটার অ্যান্ড ফায়ার ড্যাশ টু ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ নেচার। ধরো এই সেন্টেন্সটা এসেছে, ওয়াটার আর ফায়ার হচ্ছে প্রকৃতির দুটো গুরুত্বপূর্ণ উপাদান মানে এলিমেন্ট। এবারে দেখতে পাচ্ছ যে এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট আছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এই সাবজেক্টগুলোর যে মিনিং সেটা চেঞ্জও হয়নি। এখানে ওয়াটার মানে ওয়াটারই, ফায়ার মানে ফায়ার, এবং এই দুটো মিলে একসাথে কোনো ইউনিটও বোঝাচ্ছে না, দুটো সম্পূর্ণরূপে আলাদা ডিফারেন্ট দুটো এলিমেন্ট। এই জায়গাতে অবশ্যই আমাদের প্লুরাল ভার্ব বসবে আর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কিন্তু যদি এরকম কোনো সেন্টেন্স দেখো তুমি যেখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে, মানে একটা বাগধারাগত অর্থ করছে, সোজা কথায় বলতে গেলে সেই দুটো সিঙ্গুলার নাউনের যেটা আক্ষরিক অর্থ হয় সেই অর্থটা সেন্টেন্সে যখন তারা বসছে বদলে যাচ্ছে, এটা এক নম্বর কেস হতে পারে। সেকেন্ড কেস হচ্ছে অর্থ তো বদলাচ্ছে না তাদের, কিন্তু একটা সিঙ্গেল আইডিয়া দিচ্ছে, যে আইডিয়াটার মধ্যে এই দুটো সিঙ্গুলার নাউনকে আমরা আলাদা করে কখনো বসাতে পারবো না। এই সেন্টেন্সটাতে দেখো তুমি, আমি যদি চাই আমি শুধুমাত্র ফায়ারও বসাতে পারি। যদি ফায়ার বসাই তখন আমি এই 2টাকে 1 লিখে দেবো, বাকি সব একই থাকবে আর 8টা ইজ হয়ে যাবে, সেন্টেন্সে কিছু চেঞ্জ হবে না। অর্থাৎ এই দুটো সিঙ্গুলার সাবজেক্টকে আমরা চাইলে আলাদা করতে পারি, কিন্তু এরকম কোনো সেন্টেন্স যদি হয় যেখানে দুটো সিঙ্গুলার সাবজেক্টকে তুমি আলাদা করতে পারবে না, আলাদা করলে সম্পূর্ণরূপে অর্থটাই বদলে যাবে, সেটা দাঁড়াবেই না, সেন্টেন্সটা মিনিংফুল সেন্টেন্সই হবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই সিঙ্গুলার সাবজেক্ট দুটোকে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই কাউন্ট করব, প্লুরাল ধরবো না, এবং ভার্বটাও সিঙ্গুলারই হবে। যদিও দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা, তৎসত্ত্বেও এটাকে সিঙ্গেল ধরা হবে, যেহেতু এটা একটা সিঙ্গুলার ইউনিট, একটা আইডিয়া হিসেবে একটা ইউনিট আসছে, এরা একসাথে একটা ইউনিট তৈরি করে অর্থ দিচ্ছে, সেই কারণে আমরা সিঙ্গুলার ধরব। যেমন ধরো আমি বললাম যে লাইম অ্যান্ড সোডা, লাইম অ্যান্ড সোডা। এবার তোমাকে বলতে হবে যে এখানে আমরা ইজ লাগাবো নাকি আর লাগাবো। এ ডাইজেস্টিভ ড্রিঙ্ক, এই সেন্টেন্সটা তোমাকে দিয়েছে, এখানে ইজ হবে না আর হবে। তাহলে তুমি বলবে যে দাদা আগের নিয়ম অনুযায়ী লাইম একটা সিঙ্গুলার সাবজেক্ট, সোডা একটা সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে তো প্লুরাল ভার্ব হওয়া উচিত না। ভালো করে দেখো এখানে কি করছে, লাইম অ্যান্ড সোডার অর্থ কি? শরবত। লাইম অ্যান্ড সোডা মানে হচ্ছে শরবত। তাহলে এই দুটো সিঙ্গুলার নাউন মিলে, সিঙ্গুলার সাবজেক্ট মিলে একটা ইউনিট তৈরি করছে। এই শরবত থেকে তুমি লাইমকেও বাদ দিতে পারবে না, লাইমকে বাদ দিলেও সেটা শরবত থাকে না, সোডাকে বাদ দিলেও সেটা শরবত থাকে না। তাহলে যেহেতু এই দুটো নাউন মিলে একটা সিঙ্গুলার আইডিয়া তৈরি করছে, এদের আমরা আলাদা করতে পারছি না,
সেই কারণে এই সাবজেক্টটাকে আমরা এখানে সিঙ্গুলার সাবজেক্ট ধরব এবং ভার্ব হবে ইজ। ঠিক একইভাবে আমরা বলতে পারি ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর ডিফিকাল্ট টু আর্ন। এই সেন্টেন্সে লক্ষ্য করে দেখো ব্রেড আর বাটারের যে অর্থ, ব্রেড রুটি, বাটার হচ্ছে মাখন, কিন্তু এই সেন্টেন্সটার অর্থ কি? ব্রেড অ্যান্ড বাটার ইজ অ্যান্সারটা হবে ইজ ডিফিকাল্ট টু আর্ন। ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে অর্জন করা খুব কঠিন। এখানে ব্রেড বাটার মানে রুটি মাখন অর্জন করা কঠিন নয়, এখানে অর্থ হচ্ছে জীবিকা। তাহলে ব্রেড অ্যান্ড বাটারের যে অর্থ, সেই অর্থটাই বদলে গেছে এবং একটা বাগধারাগত অর্থ তৈরি করেছে, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে। এই কারণে আমরা এটাকে সিঙ্গুলার ধরেছি। তাহলে দেখতেই পাচ্ছ আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল, ইডিওমেটিক অর্থ তৈরি করেনি, আগেরটার ক্ষেত্রে একটা ইউনিট তৈরি করছিল, সিঙ্গুলার আইডিয়া তৈরি করছিল। আর এখানে কি হচ্ছে, একটা ইডিওমেটিক আইডিয়া তৈরি করছে। এই কারণেই আমরা আগেরটাতেও সিঙ্গুলার ভার্ব নিয়েছি, এখানেও সিঙ্গুলার ভার্ব নিয়েছি। তো এইগুলো তোমাদের জানতে হবে যে কি কি ফ্রেজ এরকম রয়েছে আমাদের ইংলিশে, যে ফ্রেজগুলোর ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তো এরকম দেখো অলরেডি দুটো তোমরা পেয়ে গেলে, ব্রেড অ্যান্ড বাটার, লাইম অ্যান্ড সোডা। আরও কয়েকটা আমি বলছি, এগুলো তোমরা একটু নোট করে নাও। যেমন হচ্ছে আমরা বলতে পারি ফিশ অ্যান্ড কারি, ফিশ অ্যান্ড কারি, এটাও একটা সিঙ্গুলার আইডিয়া দিচ্ছে, এটা একটা ডিশ, একটা ডিশের নাম ফিশ অ্যান্ড কারি। ঠিক একইভাবে আমরা বলতে পারি পেন অ্যান্ড ইঙ্ক, পেন অ্যান্ড ইঙ্ক, পেন আর ইঙ্ক মানে এডুকেশান। তাহলে এখানে পেন আর ইঙ্ক এদের যেটা আক্ষরিক অর্থ সেটা নেই, এদের একটা বাগধারাগত অর্থ হয়ে গেছে এডুকেশান। ঠিক যেমন ব্রেড অ্যান্ড বাটারের অর্থ হয়েছিল কি, জীবিকা। ঠিক আছে, একইভাবে আমরা লিখব হর্স অ্যান্ড ক্যারেজ, হর্স অ্যান্ড ক্যারেজ। তো এখানে দেখো হর্স ঘোড়া আর ক্যারেজ গাড়ি, দুটোকে তুমি আলাদা করতে পারবে না, একসাথে অর্থ হয় ঘোড়ার গাড়ি, হর্স অ্যান্ড ক্যারেজ একসাথে। ওকে, তো এইরকম অনেক কিছু আছে, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড। দেখো এটা একটা প্রবাদ বাক্য আছে না, টাইম অ্যান্ড টাইড। এবার বলো কি হবে, এখানে আমি ওয়েট লিখবো নাকি ওয়েটস লিখবো? ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সেন্টেন্সে ওয়েট হবে ভার্বটা নাকি ওয়েটস হবে? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা একটা বাগধারাগত অর্থ করছে টাইম অ্যান্ড টাইড। যদিও টাইড বলা হয়েছে এখানে, কিন্তু একটা সিঙ্গেল আইডিয়াই দিচ্ছে সময়, এটার মানেই হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে আমরা ওয়েটস লিখবো, ওয়েট লিখবো না, কারণ এটাকে সিঙ্গুলার ধরা হবে, সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার নেবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা কি, মূল কনসেপ্টটা কি, সেটা এটাই যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এখানে আর কোনো কনসেপ্ট নেই, কনসেপ্ট একটাই। এবার কখন সিঙ্গুলার হবে সাবজেক্টটা, কখন সিঙ্গুলার ধরবো সাবজেক্টটাকে, আর কোনটাকে সাবজেক্ট ধরবো, এইটাই তোমাদের শিখতে হয় এখানে। তাহলে দেখতে পেলে টাইম অ্যান্ড টাইড এটাও হলো, স্লো অ্যান্ড স্টেডি এটাও হবে। তো এইগুলো তোমরা খাতায় নোট করতে থাকো। স্লো অ্যান্ড স্টেডি এটাও বলতে পারি, হ্যামার অ্যান্ড সিকেল, হ্যামার অ্যান্ড সিকেল এটাও হবে। এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, নলেজ অ্যান্ড উইজডম, নলেজ অ্যান্ড উইজডম। এই ধরনের যে আমি যেগুলো লিখেছি এখানে, এই ধরনের ফ্রেজ যদি তোমরা দেখো, অর্থাৎ দুটো করে নাউন আছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, আর একটা ইডিওমেটিক অর্থ করছে বা একটা সিঙ্গুলার আইডিয়া দিচ্ছে, এই ধরনের কোনো যদি তোমরা দেখতে পাও সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে তোমরা সিঙ্গুলার ধরবে এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে এখানে। আশা করছি বোঝাতে পেরেছি। প্রথম যে আমাদের আজকের কনসেপ্ট নাম্বার 16, এটাই হচ্ছে আমাদের এই কনসেপ্টটাই ছিল যে দুটো সিঙ্গুলার নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং তাদের আক্ষরিক অর্থ বজায় থাকবে, তখন প্লুরাল ভার্ব হবে। দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে আক্ষরিক অর্থ যদি বজায় না থাকে, বাগধারাগত অর্থ করে, অথবা একটা ইউনিট বোঝায়, অথবা তাদের আলাদা না করা যায়, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। চলো কনসেপ্ট নাম্বার 16 কমপ্লিট। পরের কনসেপ্টে যাব আমরা 17। লেখো। তো 17 আমরা নিচ্ছি এখানে। আজকে সব কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই হবে। কনসেপ্ট নাম্বার 17-এ দেখো,
এখানে আমি কিছু ওয়ার্ড লিখছি, যেমন হচ্ছে সামবডি, সামওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান, এভরিবডি, এভরিওয়ান আর ওয়ান। এবার দেখো এই যে ওয়ার্ডগুলো, প্রথমে তোমরা বলো যে এদের পার্টস অফ স্পিচ কি, এই ওয়ার্ডগুলো কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো কি? তাহলে আশা করছি সবাই জানো যে এগুলো হচ্ছে প্রোনাউন। বেশ, এটা তো জানা আছে তোমাদের যে এরা প্রোনাউন। এরা কি প্রোনাউন? এরা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, যারা জানো না নোট করে নাও। ইনডেফিনিট প্রোনাউন নিয়ম হচ্ছে এই যে ইনডেফিনিট প্রোনাউনগুলো আমি এখানে লিখেছি, এই প্রোনাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার। যেহেতু এরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে, তাই এদের সাথে ভার্বও আমরা সিঙ্গুলারই নেব। তাহলে এদের সাথে হয় ইজ নেবে তুমি, অথবা তুমি এদের সাথে নেবে ওয়াজ, অথবা তুমি এদের সাথে নেবে হ্যাজ, অথবা যদি অন্য কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, তাহলে সামওয়ান বা সামবডি, সামবডি আর লেখা যাবে না কখনো, সামবডি ইজ। এনিবডি বা এনিওয়ান বা ওয়ান বা এভরিবডি, এভরিওয়ান, যাই থাকুক, এদের সাথে কখনোই প্লুরাল ভার্ব হবে না, সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, চলো এই কনসেপ্ট এখনও শেষ হয়নি, চলছে। তাহলে প্রথম যেটা তোমরা দেখলে যে ইনডেফিনিট প্রোনাউন যেগুলো আছে এদের সাথে সবসময় সিঙ্গুলার হবে। তাহলে নান যে ওয়ার্ডটা আছে এর সাথেও কি হবে? নান ইজ, নান হ্যাজ, নান ওয়াজ, সিঙ্গুলার। বেশ, এবার আমি কি করব, যদি এই বডি আর ওয়ান এই দুটোকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকছে আমাদের সাম, পড়ে থাকছে আমাদের এনি, পড়ে থাকছে আমাদের এভরি, বুঝতে পারছো? পড়ে থাকছে আমাদের নো। একইভাবে আমরা এর সাথে আইদার, নাইদার এগুলোকেও অ্যাড করতে পারি। তাহলে এই যে ওয়ার্ডগুলো দেখো, সাম, এনি, এভরি, নো, আইদার, নাইদার, এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচের? তাহলে তোমরা জানো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো অ্যাডজেক্টিভ। এবার কারণ এদের পরে অবশ্যই একটা নাউন আসবে, যেহেতু এদের পরে নাউন আসছে তাই এরা অ্যাডজেক্টিভ। এবার এরা কি অ্যাডজেক্টিভ, কোন ধরনের অ্যাডজেক্টিভ? তো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটাও তোমরা একটু নোট করে নাও, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বেশ, এদের পার্টস অফ স্পিচ তো আমরা বুঝে নিলাম যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সাম, এনি, এভরি, নো, আইদার, নাইদার। এবার নিয়মটা হচ্ছে এখানে মনে রাখতে হবে যে এদের পরে যে নাউনটা আসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে নাউনটা হবে এদের পরে সিঙ্গুলার, আর যে ভার্বটা আসবে সেই ভার্বটাও হবে সিঙ্গুলার। ক্লিয়ার একদম? তাহলে এখানে কনসেপ্টটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, সাম, এনি, এভরি, নো, আইদার, নাইদার, এদের পরে নাউনও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। যেমন আচ্ছা, এখানে ইচও লিখে নাও, ইচ, এটাও হবে ইচ। তাহলে আমরা যদি বলি ইচ বয়, এরপরে অবশ্যই তোমাকে লিখতে হবে হ্যাজ, অথবা ইজ, অথবা ওয়াজ, অথবা যদি অন্য কোনো ভার্ব থাকে মেন ভার্ব সেটারও সিঙ্গুলার ফর্ম হবে, থার্ড পারসন সিঙ্গুলার, গোজ। তাহলে ইচ বয়, হ্যাজ অথবা ইজ অথবা ওয়াজ অথবা গোজ, তারপরে যা খুশি থাকতে পারে। তাহলে দেখতে পাচ্ছ যে ইচ হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন এসেছে যেটা সিঙ্গুলারে আছে, তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসবে এখানে যে আচ্ছা দাদা, ধরো এরকম দিয়েছে যে ইচ বয় দিয়েছে, তারপরে আবার অ্যান্ড দিয়ে ইচ গার্ল দিয়ে দিয়েছে, এবার কি করব? এই যে পুরো অংশটা হলো, এই পুরো অংশটাই সাবজেক্ট আমাদের, তাহলে এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার নেব নাকি প্লুরাল নেব? এটা একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এবার ইজ লিখবো নাকি আর লিখবো? অবশ্যই ইজ লিখবো, অবশ্যই সিঙ্গুলার ভার্বই থাকবে, এর সঙ্গে যা খুশি যুক্ত হয়ে যাক আমার দেখার দরকার নেই। আমি ইচ পেয়ে গেছি এখানে, এরপরে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন পেয়ে গেছি, আর কি আছে না আছে আমার দেখার দরকার নেই, আমি অবশ্যই সিঙ্গুলার ভার্বই নেব এখানে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের কাছে আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো, এই কনসেপ্টটা এখনও শেষ হয়নি, আরও এক ধাপ আছে। এবার আমি কি করছি,
এই যে দেখো আমরা এখানে লিখেছিলাম ইচ, আমরা এখানে লিখেছিলাম আইদার, আমরা লিখেছি নাইদার, আমরা এখানে লিখেছিলাম এভরি, এনি এনি। এইবার খেয়াল করো এই ইচ আইদার নাইদার এনি এদের পরে যদি একটা করে অফ দেখতে পাও তুমি, অর্থাৎ ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ কি হবে? এগুলো কি আর অ্যাডজেক্টিভ থাকবে? না, এগুলো আর অ্যাডজেক্টিভ নেই, কারণ এদের পরে প্রিপোজিশন এসে গেছে, এইগুলো প্রোনাউন হয়ে গেছে। এগুলো কি? প্রোনাউন। ডিয়ার ফ্রেন্ডস, এগুলো সব প্রোনাউন। ইচ আইদার নাইদার এনি এই জায়গাতে, এই ফ্রেজটাতে যদি অফ থাকে এদের পরে, এরা হয়ে যাবে প্রোনাউন। কি প্রোনাউন এগুলো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এটা নোট করে নাও, এগুলো হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এখানে রুলটা কি দাঁড়াবে? রুলটা দাঁড়াবে এটাই যে এদের পর যদি কোনো নাউন বা প্রোনাউন তুমি দেখতে পাও, মানে এদের পরে নাউন বা প্রোনাউন তো আসবে একটা, সেই নাউন বা প্রোনাউনটা প্লুরাল ফর্মে আসবে। ক্লিয়ার একদম? তাহলে এদের পরে যে নাউন প্রোনাউন আসবে সেটা প্লুরাল ফর্মে আসবে, এবং যেটা ভার্ব আসবে সেটা আবার সিঙ্গুলার ফর্মে আসবে। আশা করছি একদম ক্লিয়ার বিষয়টা, ক্রিস্টাল ক্লিয়ার। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কেন? দেখো, ইচ অফ বা আইদার অফ যখন আমি বলছি, তার মানে আমি বেছে নিচ্ছি। বাছাই করা যখন হবে, নিশ্চয়ই একের বেশি আইটেম থাকবে, তবে তো একটাকে বাছাই করবো আমি সেখান থেকে। যদি একটাই আইটেম থাকে তাহলে আবার বাছাই করো সব কথাটা কেন আসছে? একটাই তো পড়ে আছে, সেটাই আসবে না। বাছাই যখন করছি আমরা, তার মানে সেখান থেকে একটাকে বেছে নিচ্ছে, তার মানে অনেকগুলো রয়েছে, সেই কারণে এদের পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল। আর ভার্বটা কেন সিঙ্গুলার হচ্ছে? কারণ বেছে তো একটাকেই নিচ্ছি আমি সেখান থেকে। তার মানে অ্যাকচুয়ালি যেটা আমরা হেড ওয়ার্ড ধরছি, সাবজেক্ট একটা ঘর, একটা সাবজেক্টের ঘরে একাধিক নাউন বা প্রোনাউন আসতে পারে, তাদের মধ্যে থেকে একটাকেই তো অরিজিনাল সাবজেক্ট হিসেবে নেব আমি, সেটাকে বলে হেড ওয়ার্ড। তাহলে এখানে হেড ওয়ার্ড কোনটা দাঁড়াচ্ছে আমাদের? এই নাউন প্রোনাউনটা হেড ওয়ার্ড নয়, হেড ওয়ার্ড হচ্ছে আমাদের এই প্রোনাউনগুলো, ইচ আইদার নাইদার এনি। আর এরা নিজেরা সিঙ্গুলার, যেটা একটু আগেই দেখলে তোমরা, সেই কারণে আমরা ভার্বটাকে কি নেব? সিঙ্গুলার নেব। তাহলে তুমি দেখো, আমি এখানে বলবো যে আইদার বয়, আইদার বয় বলা যাবে কি? আইদার বয় বলা যাবে, কিন্তু যখনই আমি আইদারের পর একটা অফ লাগাবো তখন হবে আইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য গার্লস। কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ অথবা গোজ, গোজ, ঠিক আছে? যে কোনো ভার্বই থাকবে সেটা সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে ইচ অফ আস, দেখো এখানে আসটা হচ্ছে প্রোনাউন, এটাও দেখো প্লুরাল এসছে, আস হচ্ছে প্লুরাল। ইচ অফ আস, নাইদার অফ দ্য গার্লস, আইদার অফ দ্য বয়েজ। আচ্ছা, একটা বিষয় তোমরা বলো, আমি যদি বলি যে এনি অফ দ্য গার্লস, এখানে কজন মেয়ের কথা আসছে? আর যদি বলি নাইদার অফ দ্য গার্লস, এখানে কজন মেয়ে আছে বলতে পারবে? তাহলে দেখো, এনি অফ দ্য গার্লস যদি বলি, এখানে আমরা নিশ্চিত যে দুয়ের বেশি মেয়ে আছে, দুজনের বেশি আছে। আর যখনই নাইদার বলবো তখনই দুজন হয়ে যাবে। তো মনে রাখতে হবে এটা তোমাদের, যে আইদার আর নাইদারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে দুটো থাকে আইটেম, সেই দুটো আইটেমের মধ্যে আইদার মানে কোনো একটা, নাইদার মানে কোনোটাই নয়। তাহলে দুয়ের ক্ষেত্রে হবে, যেমন চোখের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে নাইদার অফ দ্য আইজ বলবো, অথবা আইদার অফ দ্য আইজ বলবো। এখানে কিন্তু আমরা কখনোই এনি অফ দ্য আইজ, এনি অফ দ্য ইয়ার্স, এনি অফ দ্য আর্মস এরকম বলতে পারি না, আইদার নাইদার বলতে হবে আমাদের, কারণ দুটো করেই আইটেম আছে। বেশ, এটাও ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসবে যে নান অফ কেন লিখলে না এখানে? দেখো, নান অফটা একটা এক্সেপশনাল কেস। আমি নানের ক্ষেত্রে তোমাদের কি বলেছিলাম, যে নান যদি থাকে তার সাথে কি হয়? সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব হয়, এটা বলেছি। কিন্তু যদি দেখো যে নান অফ আছে, এই যে ফ্রেজটা নান অফ, এর সাথে আমরা কি করব? প্লুরাল নাউন নেব, প্লুরাল ভার্ব নেব, সিঙ্গুলার নাউন নেব, সিঙ্গুলার ভার্ব নেব, সিঙ্গুলার নাউন নেব, প্লুরাল ভার্ব নেব, নাকি প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব নেব? কি নেব এর সাথে?
তাহলে এইটা একটু এক্সেপশনাল কেস, তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম বিষয় যেটা মনে রাখতে হবে, এখানে ইচ, আইদার, নাইদার, এনি এরা কি বলেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু এইখানে এই যে নান ওয়ার্ডটা আছে এটা প্রোনাউন তো বটে, এটা প্রোনাউন, কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ নয়, এটা ইনডেফিনিট। এইটা একটু নোট করে নাও তোমরা। ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু এই নান ওয়ার্ডটা ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না। বেশ, এবার দেখো এই নান অফের পরে আনকাউন্টেবল নাউনও আসতে পারে, কাউন্টেবল নাউনও আসতে পারে। যদি আনকাউন্টেবল নাউন আসে, যদি দেখো যে আনকাউন্টেবল নাউন এসেছে, তাহলে এটা সিঙ্গুলার হবে, সেই নাউনটা কি হয়ে যাবে ডিয়ার ফ্রেন্ডস, সিঙ্গুলার হয়ে যাবে। আর যদি কাউন্টেবল নাউন আসে, সেই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। এবার ভার্বটা কি হবে, যদি আনকাউন্টেবল তুমি দেখতে পাও যে নাউন আছে নান অফের পরে, তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে অলওয়েজ। আর যদি দেখো কাউন্টেবল নাউন আছে যেটা প্লুরাল ফর্মে আছে, সেক্ষেত্রে ভার্বটা দুটোই হতে পারে, এখানে ভার্ব সিঙ্গুলারও হতে পারে, এখানে ভার্ব প্লুরালও হতে পারে, অর্থাৎ দুটোই কারেক্ট, সিঙ্গুলারও কারেক্ট, প্লুরালও কারেক্ট, কোনোটাই কিন্তু এখানে এরার হবে না, দুটোই সঠিক। চলো এক্সাম্পল দেখা যাক। আমি যদি বলি যে নান অফ দ্য গার্লস, ওকে, তাহলে নান অফ দ্য গার্লস যদি বলি, তাহলে দেখতেই পাচ্ছ যে গার্লস হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এবং এটা কাউন্টেবল হলেই বলেছি প্লুরাল ফর্মে থাকবে, তাহলে এটা প্লুরাল ফর্মে আছে গার্লস। এর পরে এই নান অফ দ্য গার্লসের পরে আমি হ্যাজও লিখতে পারি, আমি হ্যাবও লিখতে পারি, দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট। নান অফ দ্য গার্লস হ্যাজও হবে, নান অফ দ্য গার্লস হ্যাবও হবে। কিন্তু যদি কোথাও দেখো যে লেখা আছে নান অফ দ্য ওয়ার্ক, দেখো এটা আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল তাহলে এর সাথে কেবলমাত্র হ্যাজই হবে, হ্যাব কখনো লেখা যাবে না। তাহলে এই নান অফ যদি থাকে, এখানে কাউন্টেবল আনকাউন্টেবলটা দেখতে হয় আমাদের। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এই নান যেহেতু একটা এক্সেপশনাল ওয়ার্ড, এর সাথে এর আরও নিয়ম আছে আলাদা আলাদা, সেটা আমরা একটু পরে দেখব, অন্য একটা কনসেপ্টে আবার এই নান আসবে সেখানে, তখন আবার বলবো এর কথা। ওকে, তো চলো, আশা করছি এতটা বুঝেছো তোমরা। তাহলে কনসেপ্ট নাম্বার 17 আমাদের কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাব কনসেপ্ট নাম্বার 18 দিকে। চলো শুরু করা যাক কনসেপ্ট 18, সমস্ত কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এখানে দেখো, যদি তুমি দেখো যে দুটো সাবজেক্ট, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2, কোন কোন কনজাংশন দ্বারা যুক্ত হবে, এখানে আমি লিখছি নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, নান বাট, অর নর। দেখো এখানে যে কনজাংশনগুলো আমি লিখেছি, এই কনজাংশনগুলি দ্বারা যদি যুক্ত থাকে, এবার শোনো, এখানে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এদের মাঝে দেখো একটা করে পাংচুয়েশন মার্ক আছে, এটা কি ডট ডট ডট, আমরা এরকম বলি ডট ডট ডট, কিন্তু এদের নাম আছে একটা, এদের বলা হয় ইলিপসিস, ইলিপসিস, এই পাংচুয়েশন মার্কটার নাম হচ্ছে ইলিপসিস। আর ইলিপটিক্যালের যে কনসেপ্ট, সেটা আগে কোনো একটা কনসেপ্টে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলেছিলাম যে ইলিপটিক্যাল পজেসিভ কি, ইলিপটিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ কি, সেটা ডিটেলসে সেখানে বলেছিলাম। তো এবার দেখো, যদি ইলিপসিস থাকে এদের মধ্যে, তার মানে হচ্ছে যে নাইদারের পরে কিছু ওয়ার্ড আছে, নরের পরে কিছু আছে, অর্থাৎ এই দুটোর মাঝে কিছু আছে। আর এই তিনটে কনজাংশন, কি কনজাংশন, এদের বলে কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ কারণ এরা পেয়ারে আসে, জোড়ায় জোড়ায় আসে। ক্লিয়ার হয়েছে? নান বাট, এদের আলাদা করা যাবে না, এরা পাশাপাশি বসবে, নান বাট। যেহেতু দুটো পাশাপাশি বসছে, এটা হচ্ছে কম্পাউন্ড কনজাংশন, যেমন অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো হচ্ছে কম্পাউন্ড কনজাংশন। আর যদি একা একা আসছে, দেখো অর আর নর, এই দুটো কনজাংশন কি কনজাংশন, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কনজাংশনের আগে একটা কনসেপ্ট আমি কনজাংশন ডিটেল বলেছিলাম, সেখানে ফ্যান বয়েজ বলেছিলাম, মনে আছে, সেখানে অর নর ছিল। তাহলে এখানে দেখো আমরা তিন ধরনের কনজাংশন পেলাম, কোরিলেটিভ কনজাংশনও পেলাম, কম্পাউন্ড কনজাংশন পেলাম এবং কোঅর্ডিনেট কনজাংশনও পেলাম। বেশ,
এদের মধ্যে যদি কোনো একটা কনজাংশনকে তোমরা দেখতে পাও যারা কি করছে, দুটো সাবজেক্টকে যুক্ত করছে, প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে, প্রথমেরটা নাকি দ্বিতীয়টা? তাহলে অবশ্যই হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। আমি জাস্ট এটা সহজে বোঝানোর জন্য বলছি সেকেন্ড সাবজেক্ট, আসলে নিয়মটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হয়, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে। এবার কেন নিয়ারেস্ট বলা হচ্ছে, কারণ দুইয়ের বেশি সাবজেক্টও যুক্ত হতে পারে, তখন আমরা একদম শেষেরটাকে নিয়ে কাজ করব যেটা ভার্বের একদম কাছাকাছি আছে। তাহলে দেখো যদি বলে যে নট অনলি দ্য ডান্সার্স বাট অলসো দেয়ার ডিরেক্টর, এবার প্রশ্ন হচ্ছে এখানে ওয়াজ লিখবো নাকি ওয়ার লিখবো? প্রেজড, বলো এখানে কোনটা লিখবো? নট অনলি দ্য ডান্সার্স বাট অলসো দেয়ার ডিরেক্টর ওয়াজ অর ওয়ার প্রেজড। তাহলে দেখো এই যে নট অনলি বাট অলসো, এই কোরিলেটিভ কনজাংশনটা এটা দুটো সাবজেক্টকে যুক্ত করেছে। সাবজেক্ট নাম্বার 1 ডান্সার্স, প্লুরাল সাবজেক্ট এটা। তাহলে যদি এটাকে আমি হেড ওয়ার্ড ধরি তাহলে আমি অ্যান্সার করে দেবো ওয়ার। আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ডাইরেক্টর, এটা সাবজেক্ট নাম্বার 2, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি এই সাবজেক্টটাকে হেড ওয়ার্ড ধরি তাহলে আমি অ্যান্সার করবো ওয়াজ। এবার কোনটাকে আমি নেব? দ্বিতীয়টা, অর্থাৎ ভার্বের কাছে যেটা রয়েছে। তাহলে ডাইরেক্টরকে আমরা এখানে হেড ওয়ার্ড ধরবো, আর যেহেতু এটা সিঙ্গুলার তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়াজ, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আশা করছি বোঝা গেছে যে এই কনজাংশনগুলো যদি এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত হয় তখন সেকেন্ড সাবজেক্টটাকে তোমরা হেডওয়ার্ড ধরে নেবে। বেশ, এটা না হয় বোঝা গেল। একইভাবে ধরো তোমাকে দিয়েছে 1 or 2 বুকস ড্যাশ টু বি সোল্ড, এই সেন্টেন্সটা আছে। এবার বলো এখানে ইজ লিখবে না আর লিখবে? তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে 1 আছে প্রথম সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট আছে 2 বুকস, যুক্ত করেছে কে? অর। তাহলে সেকেন্ড সাবজেক্টটাকে আমরা হেডওয়ার্ড ধরবো, অর্থাৎ বুকস, যেহেতু এটা প্লুরাল তাহলে অ্যান্সার হবে আর, আর লিখবো আমরা এখানে। এবার তুমি বলবে আমাকে যে বেশ এইগুলো তো বুঝলাম, কিন্তু এই নান বাটের কেসটা কি? নান বাট যদি আমরা পাশাপাশি যেহেতু লিখছি তাহলে এদের মাঝে তো কোনো সাবজেক্ট নেই, তাহলে এরপরে আমি লিখবো যে নান বাট এ ফুল। এবার প্রশ্ন হচ্ছে এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? নান বাট এ ফুল। তাহলে তুমি বলবে যে আচ্ছা দাদা এই যে নান বাট কনজাংশনটি যুক্ত করছে কাকে? এখানে তো একটাই মাত্র সাবজেক্ট আছে এ ফুল, তাহলে সেইটা অনুযায়ী করব না। আসলে ব্যাপারটা দেখো, এই নান বাট যে কনজাংশনটা তুমি বলছো না, এখানে অ্যাকচুয়াল কনজাংশন কোনটা? বাট। আর এর বাঁদিকে কি আছে? নান, যেটা একটা প্রোনাউন। তাহলে এইটা যদি প্রোনাউন হয় আর এই এ ফুল আছে এইটা নাউন, এইবার দেখো দুটো সাবজেক্ট হয়ে গেল, তাই না? এই নান, এই প্রোনাউনটা হলো আমাদের সাবজেক্ট নাম্বার 1, আর এ ফুল যেটা এইটা হয়ে গেল আমাদের সাবজেক্ট নাম্বার 2। এটা একটা নাউন, এটা একটা প্রোনাউন, এদের যুক্ত করেছে বাট। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে কোন দিকেরটাকে নেব? কারণ নান যদি আমরা নিই এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। আর এখানে লেখা আছে এ ফুল, আচ্ছা এটাকে আমি করে দিচ্ছি ফুলস, ফুলস করে দিচ্ছি। তাহলে এইবার দেখো হয়ে গেল প্লুরাল, তাহলে বাঁ দিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল। এবার কোনটাকে নেব? তাহলে সব সময় বলেছি যেটা ভার্বের কাছে থাকবে, তাহলে ভার্বের কাছে কোনটা আছে? ফুলস, প্লুরাল, তাহলে হ্যাভ অ্যান্সার হবে। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। এবার দেখো এই যে নান, তাহলে এই নান দিয়ে আমরা 3 রকমের সেন্টেন্স বানাতে পারি। যেমন আমি বলতে পারি যে নান ডিজার্ভ দ্য অ্যাওয়ার্ড, নান ডিজার্ভ নাকি ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, বলো এখানে কোনটা হবে? আর আমি বলতে পারি যে নান বাট ইউ, এবার বলো কি হবে? ডিজার্ভ নাকি ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড। আর বলো নান অফ ইউ, এবার বলো ডিজার্ভ নাকি ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড। তাহলে বলো এই 3টে সেন্টেন্সে কোনটা আমরা ভার্ব হিসেবে নেব? প্রথম হচ্ছে শুধু নান একা আছে, তাহলে এখানে এটা প্রোনাউন এবং সিঙ্গুলার ধরবো এটাকে আমরা, ইনডেফিনিট প্রোনাউন, তাহলে অ্যান্সার করবো ডিজার্ভস। বেশ, বোঝা গেল। নান বাট ইউ এটা হচ্ছে কম্পাউন্ড কনজাংশন, সেই জন্য এখানে আমরা কি নিচ্ছি? যদিও এটা কনজাংশন, এবার অ্যাড করছে নানকে আর ইউকে, তাহলে ইউকে আমরা এখানে সাবজেক্ট ধরবো, মানে হেডওয়ার্ড ধরবো, আর সেই কারণে আমরা ডিজার্ভ লিখবো, ডিজার্ভস লিখবো না।
নান অফ ইউ, যখনই অফ থাকবে তাহলে এটা ইনডেফিনিট প্রোনাউন, এরপরে অফ আছে, আর অবশ্যই যখনই দেখবে কাউন্টেবল আছে এরপরে, তাহলে এটা প্লুরাল, তার মানে এই ইউটা মানে অনেক ইউ। কিন্তু এটা প্লুরাল হলেও আমরা এখানে হেডওয়ার্ড নান কি ধরবো, যেটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার ডিজার্ভস। আশা করছি এখান থেকে আর কোনো কনফিউশন নেই। তো আমরা দেখো এখানে তিনটে আপাতত 16, 17, 18 তিনটে কনসেপ্ট বললাম। এই তিনটে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করছি খুব ভালোভাবে। তাহলে নান এখানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটাকে নিয়ে যত কিছু হয় আমি তোমাদের বলে দিলাম এটা সম্পর্কে। চলো এগিয়ে যাব আমরা এর পরের কনসেপ্টের দিকে। কনসেপ্ট নাম্বার 19। ডিয়ার ফ্রেন্ডস, এবার যে কনসেপ্টটা আছে এটাও খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। কিছু ফ্রেজ আমি এখানে লিখছি, দেখো প্রত্যেকটা শেষে দেখতে পাবে অফ লেখা আছে, যেমন হাফ অফ, তারপরে ধরো তোমাকে দিল সাম অফ, নেক্সট ধরো তোমাকে দিল এনাফ অফ, তারপরে ধরো তোমাকে বললো প্লেন্টি অফ, তোমাকে অল অফ, তারপরে ধরো দিয়েছে লটস অফ অথবা এ লট অফ। প্রত্যেকটার শেষে দেখো অফ আছে। এখানে নোট করবে এই জিনিসটা, দেখো এটা লটস অফ আছে, এটা এ লট অফ আছে, এদের মিনিং তো সেম, শুধুমাত্র মনে রাখবে যদি এ না থাকে তাহলে এটা প্লুরাল বসাবে, লটস লিখবে, আর যদি সিঙ্গুলার থাকে লট থাকে তার আগে একটা এ বসাতে হবে আর্টিকেল হিসেবে। বেশ, এবার নিয়ম বলছে যে এদের সাথে এদের পরে তুমি দেখবে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলারে আছে নাকি সেটা প্লুরালে আছে। যদি এদের পরে সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলার। আর যদি এদের পরে প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। আশা করছি বোঝাতে পেরেছি। এই যে ফ্রেজগুলো আমি লিখেছি, হাফ অফ, সাম অফ, এনাফ অফ, প্লেন্টি অফ, অল অফ, লটস অফ, এ লট অফ, এদের পরে এদের ডান দিকে তোমাকে দেখতে হবে যে নাউনটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। বেশ, তোমার মাথায় প্রশ্ন আসবে যে প্রশ্নটা যদি ভার্ব থেকে না এসে নাউন থেকেই আসে, ভার্ব যা আছে আছে, নাউনটাই সিঙ্গুলার হবে নাকি নাউনটা প্লুরাল হবে, এটা কি করে বুঝবো? তাহলে এটার জন্য তোমাদের দেখতে হবে নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে সবসময় সিঙ্গুলার হবে, আর যদি কাউন্টেবল হয় তাহলে অবশ্যই প্লুরাল হবে। যদি কাউন্টেবল তুমি দেখতে পাও এখানে আছে তাহলে প্লুরাল বসাবে, আর যদি প্লুরাল হয়ে যায় তাহলে ভার্ব প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার। বেশ, যেমন ধরো তোমাকে দিয়েছে এক্সাম্পল স্বরূপ আমরা বলবো যে সাম অফ দ্য মিল্ক, এরপরে ড্যাশ আছে, বলো ইজ হবে না আর হবে। আর একটা দিয়েছে তোমাকে সাম অফ দ্য বয়েজ, তারপরে ড্যাশ আছে, ধরো ইজ হবে না আর হবে। তাহলে দেখতেই পাচ্ছ সাম অফের পরে মিল্ক যে নাউনটা আছে এটা একটা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল। তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব নেব আমরা, তাহলে এখানে ইজ নেব। আর যেহেতু বয় আছে কমন নাউন, এটা আবার কাউন্টেবল, সেই জন্য এটা প্লুরালে আছে, আর যেহেতু প্লুরালে আছে তাহলে আমরা আর বসিয়ে দেবো। তাহলে এই যে ফ্রেজগুলো এদের সাথে সিঙ্গুলার ভার্বও বসে, প্লুরালও ভার্ব বসে, নির্ভর করছে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এই কনসেপ্টটাও তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এর সাথেই কনসেপ্ট এখনও শেষ হয়নি, এর সাথেই আর একটা কেস আছে, এটাও তোমরা নোট করো। সেখানেও কিন্তু ভার্ব সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, নাউনের উপর নির্ভর করবে। সেটা হচ্ছে পার্সেন্টেজ আর হলো তোমার ফ্র্যাকশন। ইয়েস, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন। যদি কোনো নাউন তুমি দেখতে পাও যে পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন বোঝাচ্ছে, সেই জায়গাতে তোমাকে কি করতে হবে, নাউন যেটা থাকবে এদের পর সেই নাউনটা দেখতে হবে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার ভার্বই নেবে, যদি প্লুরাল হয় তাহলে সেটা প্লুরাল ভার্বই নেবে। এইখানে একটা ব্যাপার রয়েছে, এইখানে বিষয়টা হচ্ছে এটা ঠিক আগেরটার মতো নয় যে যদি কাউন্টেবল হয় তাহলে সেটা প্লুরালই বসবে, এরকম না। এখানে কাউন্টেবল হলেও সিঙ্গুলার হতে পারে। যেমন ধরো বললো যে 80% অফ দ্য টাউন, 80% অফ দ্য টাউন, এবার বলেছে ইজ হবে নাকি আর হবে। এবার তুমি খেয়াল করো এই যে টাউন নাউনটা আছে এখানে, এটা তো কাউন্টেবল, তাহলে 80%-এর পরে কাউন্টেবল নাউন আছে,
যেহেতু কাউন্টেবল নাউন তাহলে হওয়া উচিত কি ছিল, প্লুরাল হওয়া উচিত ছিল, কিন্তু এখানে প্লুরাল নেই, সিঙ্গুলারই আছে। যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আমি ইজি নেব, এখানে আমি ইজি নেব। কিন্তু যদি বলে 80% অফ দ্য পিউপল, এবার পিউপল দেখো এটা কি, এটা প্লুরাল, একটা অনেক মানুষকে বোঝাচ্ছে, প্লুরাল নাউন, তাহলে এর সাথে আমি আর নেব। একইভাবে বললো 1/3 অফ দ্য কেক, 1/3 অফ দ্য কেক, দেখো কেক হচ্ছে কি, এটাও একটা কাউন্টেবল নাউন, কিন্তু এটা সিঙ্গুলারে আছে, যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আমরা ইজ নেব এর সাথে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি বিষয়টা কি। তাহলে এখানে দুটো ব্যাপার বললাম, একটা ওই হাফ অফ সাম অফ দিয়ে বললাম, আর পার্সেন্টেজ আর ফ্র্যাকশানের একটা ব্যাপার বললাম। এদের পরে তুমি দেখবে যে সিঙ্গুলার নাউন আছে নাকি প্লুরাল নাউন আছে, সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার, প্লুরাল নাউন থাকলে প্লুরাল। চলো এই কনসেপ্টটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। কনসেপ্ট নাম্বার 20 দেখি আমরা। কনসেপ্ট নাম্বার 20, দেখো কিছু এরকম ওয়ার্ড রয়েছে যেগুলো সব সময় প্লুরালই নির্দেশ করে। যেমন আমি বলতে পারি বোথ, সেভেরাল, মোর, মেনি, এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি। দেখো আরও আমরা তোমার ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলো লিখতে পারি। তো এই যে ওয়ার্ডগুলো লিখেছি, প্রথমে বলো এদের পার্টস অফ স্পিচ কি, তাহলে দেখতে পাচ্ছ যে এরা কখনো একা বসে না সেন্টেন্সে, এদের পরে অবশ্যই একটা না একটা নাউন থাকবেই। যেহেতু নাউন থাকবে এদের পরে, তার মানে এগুলো অ্যাডজেক্টিভ, আর যেহেতু এগুলো অ্যাডজেক্টিভ, এবার আমাদের জানতে হবে এগুলো কী অ্যাডজেক্টিভ। তো এগুলো হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস, এগুলো হলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। এদের পরে নাউন আসবে, নাউনটা হবে কিসে, নাউনটা হবে প্লুরালে। নাউন যেহেতু প্লুরালে হচ্ছে, আমরা ভার্বকেও নেব প্লুরাল। তাহলে এটা একটু তোমরা ভালো করে নোট করে নাও। বোথ, সেভেরাল, মোর, মেনি, এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, ফিউ, এ ফিউ, দা ফিউ। এখানে যে ইনডেফিনিট অ্যাডজেক্টিভগুলো রয়েছে এদের পরে নাউন প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। এখানে ভালো করে নোট করো এই তিনটে, এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, এগুলো কিন্তু কনফিউশন তৈরি করে, কারণ এদের আগে আমরা এ আছে দেখতে পাচ্ছি। তাহলে তোমরা সিঙ্গুলার বসিয়ে দিও না, জানো এ থাকলেও এগুলো কিন্তু প্লুরালই নেবে। এইখানে শুধু এ নাম্বার অফ যেটা আছে এটা একটু এক্সেপশনাল কেস, যদি এর জায়গায় দা লেখা থাকে, দা নাম্বার অফ, এই দা নাম্বার অফের পরে নাউনটা তো প্লুরাল হবে কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে এটা একটু এক্সেপশনাল কেস, এটা মনে রাখবে। বেশ, এখানে আমরা যদি লিখি যে সেভেরাল মান্থস, সেভেরালের পরে মান্থ লেখা যাবে না, সেভেরাল মান্থ হয় না, সেভেরাল মান্থস, আর তারপরে অবশ্যই হ্যাভ লিখবো আমরা, হ্যাজ লেখা যাবে না। তেমনভাবেই বোথের ক্ষেত্রে হবে, মেনির ক্ষেত্রে হবে। যেমন এ নাম্বার অফ দিয়ে যদি আমরা নিই, এ নাম্বার অফ স্টুডেন্ট লেখা যাবে না, এ নাম্বার অফ স্টুডেন্টস, আর তারপরে অবশ্যই আমরা আর লিখবো, ইজ লিখবো না। কিন্তু যদি বলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এইখানে কিন্তু আমরা ইজ লিখবো, এখানে আর লিখবো না। এবার দেখো ফিউ, এ ফিউ আর দা ফিউ, এই তিনটের মধ্যে কি তফাৎ, আগে তফাৎটা জেনে নাও। তিনটের অর্থ হচ্ছে নেই বললেই চলে, এরকম অর্থ হয়, নেই বললেই চলে, অথবা এদের অর্থ হয় না বললেই চলে, না বললেই চলে, এরকম একটা অর্থ করে, এরা নেগেটিভ সেন্স দেয়। এবারে এই যে ফিউ ওয়ার্ডটা, এ সবসময় নেগেটিভ সেন্স দেবে, এটা মাথায় রাখবো আমরা। এ ফিউ এটা পজিটিভ সেন্স দেবে, আর দা ফিউ এর অর্থ হবে যতটা তার মধ্যে পুরোটা, সংখ্যাতে কম কিন্তু পুরোটা। অর্থাৎ যদি আমরা বাংলা করি প্রত্যেকটা, তাহলে ফিউয়ের অর্থ হবে যে নেই বললেই চলে বা না বললেই চলে। এ ফিউয়ের অর্থ হবে অল্প হলেও কিছু, অল্প হলেও কিছু, এইটা অর্থ হবে এ ফিউয়ের। আর দা ফিউয়ের অর্থ হবে যতগুলি ততগুলি, যতগুলো ততগুলো, এরকম অর্থ করবে, যতগুলি ততগুলি বা যতগুলো ততগুলো। তাহলে এখানে বাংলা মানেটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যদি বলে দেয়ার ওয়ার ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এর মানে কি, এর বাংলা কী করবো, সেখানে অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল, এর মানে হবে মানে অল্প হলেও কয়েকজন ছিল, এরকম অর্থ করব, নাকি
কেউ ছিল না বললেই চলে, এরকম অর্থ করব। তাহলে দেখতেই পাচ্ছ যদি এ না থাকে তাহলে এটা নেগেটিভ সেন্স দেয়। নেগেটিভ সেন্স মানে কেউ ছিল না বললেই চলে, এরকম সেন্স হবে। যদি আমি বলি যে আমার কাছে অল্প পরিমাণে টাকা আছে, তোমার এবার দেখো মানির ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করতে পারবো না, কারণ এই ফিউ, এ ফিউ, দা ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবল। তাহলে এদের একটা আনকাউন্টেবল রূপ রয়েছে, সেটা হচ্ছে লিটিল। ঠিক একইভাবে লিটিল, এ লিটিল আর দা লিটিলও হয়, ঠিক একই মানে হবে, নেই বললেই চলে, অল্প হলেও, অল্প পরিমাণে হলেও কিছুটা আছে, আর যতটা ততটা, যেমন এখানে যতগুলি ততগুলি, ওটা যতটা ততটা, কারণ ওটা পরিমাণ বোঝাচ্ছে, ওটা আনকাউন্টেবল। তাহলে যদি বলি আমার কাছে অল্প পরিমাণে টাকা আছে, মানে কিছুটা তো আছে এরকম, তখন আমরা বলবো এ লিটিল, আই হ্যাভ এ লিটিল মানি। কিন্তু যদি বলি আই হ্যাভ লিটিল মানি, তার মানে হচ্ছে আমার কাছে টাকা নেই বললেই চলে। আর যদি বলি আমার কাছে যতটুকু টাকা রয়েছে ততটাই আমি তোমাকে দিয়ে দেবো, সেই ক্ষেত্রে হবে দ্য লিটিল মানি আই হ্যাভ। আশা করছি এই তিনটে বিষয় ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আর আমাদের এখানে যে রুলটা ছিল সেটা হচ্ছে এদের সাথে সবসময় প্লুরাল বসবে, এইটা মাথায় রাখবে তোমরা। এখানে কিন্তু আমি লিটিল লিখিনি, ভালো করে খেয়াল করবে, এটা বোঝানোর জন্য আমি বললাম, আমি শুধু ফিউ দিয়ে লিখেছি, কারণ এরা প্লুরাল নেবে, লিটিল কিন্তু প্লুরাল নাই না, লিটিল সিঙ্গুলার নাই, কারণ ওটা আনকাউন্টেবল। বেশ, কনসেপ্ট নাম্বার 20 আমাদের কমপ্লিট। তো ফ্রেন্ডস চলো এবার কনসেপ্ট নাম্বার 21 দেখি আমরা। কনসেপ্ট নাম্বার 21, চলো। তো এখানে দুটো তোমরা মনে রাখবে, একটা হচ্ছে ইট আর একটা ওয়ার্ড হচ্ছে দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দুটো মনে রাখবে। এদের ব্যবহার কি, যে যদি কোনো সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ইট থাকে, এরপরে ভার্ব হিসেবে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আসবে, অর্থাৎ ইটের পর হয় তুমি দেখতে পাবে ইজ অথবা হ্যাজ, অথবা তুমি দেখতে পাবে ওয়াস। পরিষ্কার একদম। দেয়ার এর পরে কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, অর্থাৎ দেয়ার ইজও হতে পারে, দেয়ার আরও হতে পারে, দেয়ার ওয়াজও হতে পারে, আবার দেয়ার ওয়ারও হতে পারে, দেয়ার হ্যাজও হতে পারে, দেয়ার হ্যাভও হতে পারে। তাহলে ইটের পরে কোনো সমস্যা নেই, সব সময় সিঙ্গুলার হবে। হ্যাঁ, একটা কেস আছে যেখানে ইট ওয়ার হয়ে যায়, সেটা কন্ডিশনাল, সেখানে সেসব নিয়ে চিন্তা করে আমাদের লাভ নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, যেখানে যেখানে ইট থাকবে সেখানে সিঙ্গুলার ইটের পরে, আর দেয়ারের পরে অবশ্যই প্লুরাল। আচ্ছা চলো দেখে নিই আমরা। ইট ওয়াজ হি নাকি ইট ওয়াজ হিম, হু ওয়াজ মিসিং ফর এ লং টাইম, তাকে অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই ব্যক্তিটাই কি এই ছিল সেই ব্যক্তি যাকে অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এরকম মানে এটা। এবার এই সেন্টেন্সটা আমি ইচ্ছা করি এরকম সেন্টেন্স লিখেছি, অন্য সেন্টেন্সও, একটা সিম্পল সেন্টেন্সও লিখতে পারতাম। কেন আমি কমপ্লেক্স দিয়েছি তার একটা কারণ আছে, এখান থেকে অন্য একটা কনসেপ্টও বুঝিয়ে দেবো আমি তোমাদের। ইট ওয়াজ, প্রথম দেখো যে ইট যেহেতু ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আছে, সেহেতু আমরা ওয়াজই নেব, সিঙ্গুলার নেব, এটা তো ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে ইট ওয়াজ হি লিখবো নাকি ইট ওয়াজ হিম লিখবো, এটা আরেকটা কনসেপ্ট। তাহলে সবসময় মনে রাখতে হবে, যদি দেখো তুমি যে এখানে একটা কপিউলেটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, ডিয়ার ফ্রেন্ডস, এই যে ইনট্রানজিটিভ ভার্বগুলো যেমন সমস্ত বি ভার্ব, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, সিম, বিকাম, এইগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এদের কপিউলেটিভ ভার্বও বলে, এদের লিঙ্কিং ভার্বও বলে, এই টার্মগুলো মনে রাখবে তোমরা। তো এই যে লিঙ্কিং ভার্বের পরে যে নাউন, যে প্রোনাউনটা আসবে সেটা সবসময় সাবজেক্টিভ ফর্মে থাকবে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। সেই জন্য আমি হিম লিখতে পারবো না, কারণ এটা অবজেক্টিভ ফর্ম, আমাকে হি লিখতে হবে। এতটা ক্লিয়ার? ইট ওয়াজ হি, বেশ বোঝা গেল। এরপরে আছে হু, এরপরে কি আসছে? হু। হুটা কি? রিলেটিভ প্রোনাউন। বেশ, এটাও না হয় বুঝলাম যে রিলেটিভ প্রোনাউন এসছে। এবার দেখো এই যে রিলেটিভ প্রোনাউনটা, এর আগে যে ওয়ার্ডটা আসছে, যে নাউন বা প্রোনাউনটা, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হুয়ের অ্যান্টিসিডেন্ট কোনটা? হি। যে ভার্বটা এখানে বসছে সেই ভার্বটা এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। তাহলে যেহেতু এখানে হি আছে, সেই জন্য আমি এখানে ওয়াজ লিখবো, এখানে আমি ওয়ার লিখতে পারবো না। কেন বললাম? কারণ এই যে রিলেটিভ প্রোনাউন হু, এই হুটা সিঙ্গুলারও বসে আবার প্লুরালেও বসে, অর্থাৎ হুয়ের সিঙ্গুলার অর্থ হয় প্লুরাল হতে পারে। একজনের জন্য হু বলবো, অনেকজনের জন্য হু বলবো। তাহলে তুমি বুঝবে কি করে যে হুয়ের পর ওয়াজ হবে না ওয়ার হবে? তাহলে সেটার জন্য বাঁ দিকে তাকাবে, যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা বসবে। এটা একটা কনসেপ্ট হলো। তাহলে এখান থেকে দুটো কনসেপ্ট হয়ে গেল। 3 নম্বর হচ্ছে এই সেন্টেন্সটার নাম কি, এই সেন্টেন্সটাকে গ্রামারে কি বলে। এই সেন্টেন্সটাকে আমি এইভাবে না বলে আমি তো বলতেই পারি যে হি ওয়াজ মিসিং ফর এ লং টাইম।
এই হি ওয়াজ মিসিং ফর এ লং টাইম না বলে ইট ওয়াজ হি হু ওয়াজ মিসিং এরকম বলার কেন কি দরকার? তো এটার একটা কারণ আছে, এটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেই ছিল যে হারিয়ে গিয়েছিল, এটা সেই ছিল। তাহলে এই যে জোর দেওয়া হচ্ছে, এমফ্যাসিস করা হচ্ছে, এই এমফ্যাসিস করার জন্য ইন্ট্রোডাক্টরি ইট এসেছে। তাহলে এই যে সেন্টেন্সটার টাইপ এটাকে বলে ক্লেপ্ট সেন্টেন্স। এইটা মনে রাখবে তোমরা যে ক্লেপ্ট সেন্টেন্স কেন করি আমরা? এমফ্যাসিসের জন্য করি, জোর দেওয়ার জন্য হয়, আর তার স্ট্রাকচার হয় এইরকম, ইট দিয়ে শুরু হবে। ক্লিয়ার? চলো, তাহলে এই হলো আমাদের কনসেপ্ট নাম্বার 21। আচ্ছা, এটা ইটের ক্ষেত্রে হলো। আর দেয়ারের ক্ষেত্রে মনে রাখবে যে দেয়ারের পরে আমাদের দেখতে হবে যে ভার্বটা আছে, সেই ভার্বের সঙ্গে যে প্রেডিকেটটা আছে, সেই প্রেডিকেটটা সিঙ্গুলার না প্লুরাল। যেমন দেয়ার ইজ নাকি দেয়ার আর এ টিচার ইন দ্য ক্লাস। আর তোমাকে বললো যে দেয়ার ইজ নাকি দেয়ার আর এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। কোনটাতে কোনটা বসবে, কোন ইজ হবে না আর হবে? তাহলে দেখো, সবসময় তুমি খেয়াল রাখবে যখনই দেয়ার দিয়ে শুরু হচ্ছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে, তোমাকে প্রেডিকেট পজিশনটা দেখতে হবে ডান দিকে। তাহলে দেখো এখানে এ টিচার লেখা আছে সিঙ্গুলার, তাহলে আমি ইজ নেব। এখানে লেখা আছে এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, প্রেডিকেট পজিশনে প্লুরাল আছে, সেই জন্য আমরা প্লুরাল নেব দেয়ার আর। তাহলে দেয়ারের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল ভার্ব হয়, কিন্তু ইটের সঙ্গে অলওয়েজ সিঙ্গুলার ভার্বই হবে। আশা করছি এই কনসেপ্টটাও তোমাদের কাছে পরিষ্কার। কনসেপ্ট নাম্বার 22 খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওয়ান অফ। এই যে ফ্রেজটা ওয়ান অফ, এটা দিয়ে প্রশ্ন আসে। তোমাদের মনে রাখতে হবে যে ওয়ান অফের পরে যে নাউনটা আসবে বা প্রোনাউনটা আসবে সেটা সবসময় প্লুরালে হবে, আর যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার হবে। ক্লিয়ার একদম? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ড লেখা যাবে না কারণ ওয়ান অফ আছে, এরপরে প্লুরাল নাউন আসবে। এরপরে লিখব ওয়াজ, দেখো ইজ লেখা যাবে না, ওয়ার লেখা যাবে না, ওয়াজ লিখতে হবে কারণ হেড ওয়ার্ড কোনটা? ওয়ান। দেখো এটা মনে রাখবে যে যখনই অফ পড়ে যাচ্ছে, দেখো এই যে অংশটা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ অলওয়েজ দেয়ার টু হেল্প মি। ধরো এরকম সেন্টেন্স দিয়েছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ অলওয়েজ দেয়ার টু হেল্প মি। এখানে এই ওয়াজ অলওয়েজ দেয়ার টু হেল্প মি এটা প্রেডিকেট পজিশন, আর বাঁ দিকের যেটা আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা সাবজেক্ট পজিশন, সাবজেক্ট পজিশন প্রেডিকেট পজিশন। বেশ, সাবজেক্ট পজিশনে এবার দেখো ওয়ান হচ্ছে একটা প্রোনাউন আছে সাবজেক্টের ঘরে, আবার ফ্রেন্ডস হচ্ছে কি একটা নাউন, তাহলে একটা প্রোনাউনও আছে আবার একটা নাউন আছে। প্রশ্ন হচ্ছে হেডওয়ার্ড কোনটাকে ধরবো দাদা? অবশ্যই প্রিপোজিশনের বাঁ দিকে যেটা থাকে সেটাকে হেডওয়ার্ড ধরতে হয়। তাহলে প্রিপোজিশনটা খুব কাজে লাগে এখানে আমাদের। তাহলে প্রিপোজিশন যেহেতু অফ, তাহলে এর ডান দিকে যাব না, হেডওয়ার্ড খোঁজার জন্য বাঁ দিকে আসবো। তাহলে হেডওয়ার্ড হলো আমাদের ওয়ান, আর ওয়ান যেহেতু একটা প্রোনাউন এবং এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমি এখানে ওয়াজ নিয়েছি। আশা করছি ক্লিয়ার এটা। এই সেন্টেন্সটা খুব কমন হয়ে গেছে, অনেকেই এটা করতে পারে এর অ্যান্সার, কারণ মুখস্থ করে ফেলেছে এই ওয়ান অফ দিয়ে। ওয়ান অফের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এই জন্য কী করছে বর্তমানে এই সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছে। কেমন দেবে তোমাকে? দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু অলওয়েজ হেল্প নাকি হেল্পস মি, হ্যাজ নাকি হ্যাভ বিকাম মাই এনিমি। এইবার দেখো সেন্টেন্সটাকে জাস্ট আমি একটু বাড়িয়েছি। তাহলে আমার এক বন্ধু যে সর্বদাই আমাকে সাহায্য করে, বর্তমানে সে আমার শত্রুতে পরিণত হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে খেয়াল করো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু অলওয়েজ হেল্পস মি, এতটা হচ্ছে আমাদের সাবজেক্ট পজিশন। হ্যাজ অর হ্যাভ বিকাম মাই এনিমি, এইটা হলো আমাদের প্রেডিকেট পজিশন। বেশ, বোঝা গেছে। এবার প্রশ্ন হচ্ছে এই পুরো অংশের মধ্যে অরিজিনাল হেডওয়ার্ড কোনটা, যেটাকে সাবজেক্ট ধরে আমি ভার্ব বসাবো? সেটা হচ্ছে ওয়ান। এখনও চেঞ্জ হয়নি, কারণ ওয়ানের পরে প্রিপোজিশন পড়ে গেছে, আর আমি তোমাদের আগেই বলেছি হেডওয়ার্ড সবসময় প্রিপোজিশনের বাঁ দিকে থাকবে, প্রিপোজিশনের ডান দিকে যাবে না। তাহলে এই ওয়ানটাকে আমরা হেডওয়ার্ড ধরবো এখানে, আর যেহেতু এটা সিঙ্গুলার তাহলে মেন ভার্ব যেটা এটা সিঙ্গুলারই হবে, হ্যাজ হবে। ওকে, এতটা ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে এই ভার্বটা কি হবে?
এটা হেল্প হবে নাকি এটা হেল্পস হবে? তাহলে এবার দেখো ওই আগের কনসেপ্টটা কাজে লাগবে, যেটা অ্যান্টিসিডেন্টের কনসেপ্ট বলেছিলাম আমি তোমাদের। তাহলে এখানে দেখো এই যে হুটা লেখা আছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, এই হুয়ের অ্যান্টিসিডেন্ট কোনটা? ফ্রেন্ডস। ফ্রেন্ডস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা আসবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, তাহলে ভার্বও প্লুরাল হবে। আর হেল্পস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হেল্প হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এখানে আমাদের হেল্প লিখতে হবে, হেল্পস লেখা যাবে না। আশা করছি এটাও আমি তোমাদের বোঝাতে পারলাম কনসেপ্টটা। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু অলওয়েজ হেল্প মি, সেই সমস্ত বন্ধুরা যারা আমাকে সাহায্য করে তাদের মধ্যে একজনের কথা হচ্ছে সে শত্রু হয়ে গেছে। বাংলা করলেও বুঝতে পারছো বিষয়টা কি। তাহলে এই যে সাহায্য করার কথা বলেছি যেটা, এটা কারা? এটা অনেকগুলো বন্ধু আছে এরকম যারা সাহায্য করে, হেল্প সেই জন্য। আর তুমি গ্রামাটিক্যাল রুল থেকেও বুঝতে পারছো যে তোমার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে। আর যে শত্রু হয়ে গেছে সে একজন, একজন সে হচ্ছে ওয়ান। এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলেছে, তাহলে বাংলা করলেও এটা ক্লিয়ার হয়ে যাবে, আর গ্রামারের রুল থেকেও এটা পরিষ্কার। ডিয়ার ফ্রেন্ডস, আজ এতটাই থাকবে। নেক্সট আমরা 23 নম্বর কনসেপ্ট থেকে ক্লাস নাম্বার 8-এ করবো গ্রামারে। আর এর পরের ক্লাস আমরা আবার আর্মস অ্যান্ড দ্য ম্যান যেরকম পড়ছিলাম সেভাবে পড়বো। ক্লাস নাম্বার 9 আসবে আর্মস অ্যান্ড দ্য ম্যানের। আমরা সেকেন্ড অ্যাক্ট যতটা হয়েছে তারপর থেকে পড়তে থাকবো। তো অবশ্যই দেখতে থাকো আর শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।